প্রিয় ছাত্রবৃন্দ, সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বায়ুমণ্ডলের অন্তর্গত সমুদ্র স্রোতের যে প্রভাব, পৃথিবীব্যাপী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব নিয়ে আলোচনা করব। এটি প্রথমে আমরা পয়েন্ট আকারে লিখে নেব, তারপর সেটিকে মানচিত্রে আমরা দেখে নেব। তাহলে হেডিংটা আমরা এভাবে লিখছি, তোমরাও লিখো যে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব। সমুদ্র স্রোতের প্রভাব। 1 নম্বর পয়েন্টে তোমরা লিখো জলবায়ুর উপর প্রভাব। জলবায়ুর উপর প্রভাব। এর এগনেস্টে আমরা কতগুলো সাব পয়েন্ট লিখে নেব নিজেদের বর্ণনার সুবিধার্থে। একে লিখছি আমরা উচ্চ অক্ষাংশ। আমরা লিখব উষ্ণ সমুদ্র স্রোত। সেক্ষেত্রে টেম্পারেচারের পরিমাণটা বেড়ে যাবে। 2 নম্বরে আমরা লিখব নিম্ন অক্ষাংশ শীতল সমুদ্র স্রোত। সেক্ষেত্রে টেম্পারেচারের পরিমাণটা কিছুটা, এইভাবে লিখবে, টেম্পারেচার পরিমাণটা কিছুটা কমে যাবে। একইভাবে আমরা 3 নম্বরে লিখব যে শীতল পেরু স্রোত, শীতল ফকল্যান্ড স্রোত এবং শীতল বেঙ্গুয়েলা স্রোত যে সমস্ত উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয় সেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যাবে। নাতিশীতোষ্ণ জলবায়ু, বুঝতে পেরেছ? তাহলে আমরা 1 নম্বর লিখলাম যে জলবায়ুর উপর প্রভাব। সমুদ্র স্রোতের প্রভাব সারা বিশ্ব জুড়ে জলবায়ুর উপরে কি কি প্রভাব বিস্তার করে আমরা 3টে লিখলাম, তারপর পয়েন্টটাকে ব্যাখ্যা করে নিচ্ছি। এবারে 2 নম্বর, এটাকে আমরা লিখবো, এটাকে বড় এ তে দাও, উষ্ণতার উপর প্রভাব। জলবায়ুর এগনেস্টে। এবার আবার বি তে লিখব বৃষ্টিপাত ও তুষারপাত। এটি আমরা লিখব যে উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত। উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত, এই স্রোতের প্রভাবে উত্তর পশ্চিম ইউরোপে বৃষ্টি। আবার লিখব ব্রিটিশ যুক্তরাজ্যে বা ইউকে, ব্রিটিশ যুক্তরাজ্যে বৃষ্টি। তাহলে বৃষ্টিপাত ও তুষারপাত। এছাড়া আরেকটি রয়েছে লাব্রাডোর উপকূলে আমরা দেখতে পাচ্ছি যে নিউফাউন্ডল্যান্ড দ্বীপ রয়েছে। নিউফাউন্ডল্যান্ড যে দ্বীপ রয়েছে সেই দ্বীপে আমরা তুষারপাত লক্ষ্য করছি। লাব্রাডোর উপকূলে শীতল লাব্রাডোর স্রোতের জন্য লাব্রাডোর উপকূলে অবস্থিত নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হচ্ছে। 3 নম্বর জানবো কি না মরুভূমির সৃষ্টি। এই মরুভূমির সৃষ্টির ক্ষেত্রে
সমুদ্র স্রোতের কি কি প্রভাব লক্ষ্য করা যায়। একে আমরা লিখব শীতল ক্যানারি স্রোত। শীতল ক্যানারি স্রোত, শীতল ক্যানারি স্রোত, এই স্রোতটা সাহারা মরুভূমির উপরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে, বা সাহারা মরুভূমি সৃষ্টির ক্ষেত্রে ক্যানারি স্রোতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবারে আমরা দেখতে পাচ্ছি শীতল বেঙ্গুয়েলা স্রোত। শীতল বেঙ্গুয়েলা স্রোত, এই স্রোতের প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। 3 নম্বরে লিখব শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। শীতল ক্যালিফোর্নিয়া স্রোত, শীতল ক্যালিফোর্নিয়া স্রোত সৃষ্টিতে আমরা সোনেরান মরুভূমি উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে, সোনেরান মরুভূমি। আর 4 লিখব শীতল হাম্বল স্রোত। শীতল হাম্বল স্রোত, এই স্রোত কোন মরুভূমি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে না চিলির আটাকামা মরুভূমি। চিলির আটাকামা মরুভূমি। তাহলে এগুলো হচ্ছে সমস্তই হচ্ছে এক একটা মরুভূমি, সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, সোনেরান মরুভূমি, চিলির আটাকামা মরুভূমি। এইবারে 4 নম্বর আমরা লিখব কি না কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা। কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা, ঝড় ঝঞ্ঝা, ঝয় আকার, ঝড় ঝঞ্ঝা, এটা আমরা দেখতে পাচ্ছি নিউ ফাউন্ডল্যান্ডে দেখতে পাচ্ছি। নিউ ফাউন্ডল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টিতে। এছাড়া জাপান, জাপান এইখানে একটু ছোট্ট করে লিখে রাখো, এখানেও দুটো স্রোত, এখানে দুটো স্রোত। নিউ ফাউন্ডল্যান্ডের ক্ষেত্রে লাব্রাডোর স্রোত, লাব্রাডোর স্রোত এটি শীতল। আরেকটি হচ্ছে কি না উপসাগরীয় স্রোত, এটি উষ্ণ। উপসাগরীয় স্রোত এটি হচ্ছে উষ্ণ, উষ্ণ। আর জাপানের ক্ষেত্রে জাপান স্রোত বা উষ্ণ কুরোশীয় স্রোত, উষ্ণ কুরোশীয় স্রোত। আর শীতল ওয়াশীয় স্রোত, শীতল ওয়াশীয় স্রোত, ওয়াশীয় স্রোত, ওয়াশীয় স্রোত। তাহলে জলবায়ুর ক্ষেত্রে উষ্ণতার উপর প্রভাবের ক্ষেত্রে এতগুলো আমরা জিনিসটা, উষ্ণতার উপর প্রভাব, বৃষ্টিপাত ও তুষারপাতের ক্ষেত্রে প্রভাব, মরুভূমির সৃষ্টিতে প্রভাব, সমুদ্র স্রোত, কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা। এবারে আমরা বড় 2 নম্বর লিখব কি না জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু, জলবায়ু পরিবর্তনে, জলবায়ু পরিবর্তনে প্রভাব, এটা তোমরা সংক্ষেপে লিখে রাখো এল নিনো, ই এল বড় হাতের সবগুলো হবে, নিনো এনআই এনো, এল নিনো। আরেকটি রয়েছে লা নিনা, এল এ লা এনআই এনে, লা নিনা। আচ্ছা, এবার 3 নম্বর আমরা লিখব কি না মগ্ন চড়া। মগ্ন চড়া সৃষ্টি ও বাণিজ্যিক গুরুত্ব, ও বাণিজ্যিক গুরুত্ব, বাণিজ্যিক গুরুত্ব। তাহলে এইভাবে আমরা একটি 5 নম্বরের প্রশ্নটা আমরা জানবো। তাহলে যে জিনিসটি আমরা আলোচনা এখন বর্তমানে করছি যে পৃথিবী ব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব, সমুদ্র স্রোতের প্রভাব পৃথিবী ব্যাপী কিভাবে প্রভাব বিস্তার করে সেটি নিয়ে আমরা আলোচনা করে নেব ডিটেলসে। প্রথমে আমরা 1 নম্বর পয়েন্ট লিখলাম জলবায়ুর উপর প্রভাব, 2 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তনে সমুদ্র স্রোতের প্রভাব, 3 নম্বর হচ্ছে মগ্নচড়া সৃষ্টি ও তার বাণিজ্যিক গুরুত্ব, মগ্নচড়া সৃষ্টি ও বাণিজ্যিক গুরুত্ব। এবার এক এক করে আমরা একটু আলোচনা করে নিব। জলবায়ুর উপর প্রভাব, একে আমরা লিখলাম যে উষ্ণতার উপর প্রভাব, উষ্ণতার উপর সমুদ্র স্রোত কিভাবে প্রভাব বিস্তার করে থাকে। আমরা সকলেই জানি যে উচ্চ অক্ষাংশে অবস্থিত দেশগুলোতে তাপমাত্রার পরিমাণটা কম হয়। স্বাভাবিকভাবে উচ্চ অক্ষাংশে অবস্থিত দেশগুলোর পাশ দিয়ে যদি উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাহলে
সেই দেশের উপকূল অঞ্চলের শীতকালীন তাপমাত্রা বিশেষ করে কিছুটা বেড়ে যায়। তাহলে উচ্চ অক্ষাংশে অবস্থিত দেশগুলোর পাশ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হলে সেই সকল দেশের উপকূলের উষ্ণতা বিশেষ করে শীতকালে কিছুটা বেড়ে যায়। অপরদিকে নিম্ন অক্ষাংশে অবস্থিত দেশ অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত যে দেশগুলো রয়েছে তার পাশ দিয়ে যদি শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাহলে সেই সকল দেশগুলোর উপকূল অঞ্চলের তাপমাত্রার পরিমাণটা কিছুটা কমে যাবে। তাহলে উষ্ণতার উপর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যে সকল উপকূলের পাশ দিয়ে শীতল পেরু স্রোত প্রবাহিত হয়, পেরুর পাশ দিয়ে শীতল পেরু স্রোত প্রবাহিত হয়, ফকল্যান্ডের পাশ দিয়ে শীতল ফকল্যান্ড স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূলে, এবং শীতল বেঙ্গুয়েলা স্রোত দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর এই সমুদ্র স্রোতটি প্রবাহিত হয়। অথচ এই যে পেরু স্রোত বলছি, ফকল্যান্ড স্রোত বলছি, বেঙ্গুয়েলা স্রোত বলছি, পেরু, ফকল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এগুলো হচ্ছে কি না ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। কিন্তু ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এই শীতল সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হওয়ার জন্য এই অঞ্চলগুলিতে তাপমাত্রা বরং বাড়ে না, বরং নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। যেহেতু সমুদ্র স্রোত সারা বছর ধরে প্রবাহিত হয় এবং এই সকল পেরু, দক্ষিণ আফ্রিকা, ফকল্যান্ড স্বাভাবিকভাবে উষ্ণতার পরিমাণটা বেশি থাকার কথা, যেহেতু দেশগুলো ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, কিন্তু শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার জন্য সেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। এইবার আমরা জানবো যে জলবায়ুর ক্ষেত্রে বৃষ্টিপাত এবং তুষারপাত সৃষ্টিতে সমুদ্র স্রোত কিভাবে প্রভাবিত করে থাকে। আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ স্রোত নাম হলো উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত। এই উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের উপরকার যে বায়ু, সেই বায়ু হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। যেহেতু সমুদ্র স্রোতটা উষ্ণ, সেই জন্য উষ্ণ সমুদ্রের স্রোতের উপরকার যে বায়ু তাতে জলীয় বাষ্প থাকবে। সেই জলীয় বাষ্প যখন শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হবে তখন যে দেশের পাশ দিয়ে প্রবাহিত হবে সেই দেশের উপকূল অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। যেমন উত্তর পশ্চিম ইউরোপের উপকূল সন্নিহিত অঞ্চলে উষ্ণ আটলান্টিক স্রোতের জন্য, উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের জন্য বৃষ্টিপাত হয়ে থাকে। নরওয়ে, সুইডেন এই সকল দেশগুলোর উপকূলের পাশ দিয়ে যখন উষ্ণ সমুদ্র স্রোতটি প্রবাহিত হয়ে যাবে। এছাড়া ব্রিটিশ যুক্তরাজ্যের পাশ দিয়েও এই উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত প্রবাহিত হয়, সেখানেও বৃষ্টিপাত সৃষ্টিতে এই সমুদ্র স্রোতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি কি যে তুষারপাত বলা হলো, এই যে শীতল লাব্রাডর স্রোত, কানাডা দেশে যে শীতল লাব্রাডর স্রোত প্রবাহিত হয়, লাব্রাডর উপকূলের পাশ দিয়ে শীতল লাব্রাডর স্রোত প্রবাহিত হয় এবং সেই লাব্রাডর স্রোতের প্রবাহিত হওয়ার জন্য এখানে তুষারপাত লক্ষ্য করা যায়। যেহেতু লাব্রাডর স্রোতটি শীতল, তার উপরকার বাতাসও শীতল, সেই শীতল বাতাসের জন্য নিউ ফাউন্ডল্যান্ড, লাব্রাডর উপকূলের অনতিদূরে অবস্থিত নিউ ফাউন্ডল্যান্ডে শীতকালে তুষারপাত লক্ষ্য করা যায়। এবার আমরা জানবো যে মরুভূমির সৃষ্টিতে সমুদ্র স্রোত কিভাবে প্রভাব বিস্তার করে থাকে। না আমরা জানি সকলেই যে সকল সমুদ্র স্রোত শীতল তার উপরকার বায়ু হবে শীতল, শীতল বায়ু হবে জলীয় বাষ্পবিহীন এবং শুষ্ক বায়ু। তাহলে এই যে আমরা চারটে শীতল স্রোত এখানে লিখলাম, শীতল ক্যানারি স্রোত এটি আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়, শীতল বেঙ্গুয়েলা স্রোত আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়, শীতল ক্যালিফোর্নিয়া স্রোত প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়, শীতল হাম্বোল স্রোত এটিও প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়। এই সকল শীতল সমুদ্র স্রোতের উপরকার বায়ু হচ্ছে শীতল, শুষ্ক এবং জলীয় বাষ্পবিহীন। ফলে জলীয় বাষ্পের অভাবে সেখানে বৃষ্টিপাত হয় না, বৃষ্টির অভাবে সেখানে মরুভূমির সৃষ্টি হয়েছে। মরুভূমি কাকে বলে জানি আমরা, যে সকল অঞ্চলে বাষ্পীভবনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণটা কম হবে, অর্থাৎ বার্ষিক বাষ্পীভবনের পরিমাণ বেশি হবে। এই সকল মরুভূমি অঞ্চলে গড়ে বৃষ্টিপাতের পরিমাণ 20 সেমি বা তার কম। যেমন আমরা এখানে লিখেছি শীতল ক্যানারি স্রোত প্রবাহিত হচ্ছে যখন সাহারা মরুভূমির পাশ দিয়ে, সেখানে বৃষ্টিপাতের অভাবে সাহারা মরুভূমির সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদিও সাহারা মরুভূমির সৃষ্টিতে উত্তর পূর্ব আয়নবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাহলেও শীতল ক্যানারি স্রোতেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2 নম্বর লিখলাম যে বেঙ্গুয়েলা স্রোত, এটিও শীতল স্রোত, দক্ষিণ আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়। এই স্রোতের উপরকার বায়ু শুষ্ক এবং শুষ্ক বায়ুর জন্য বৃষ্টিপাত হয় না, সেই জন্য দক্ষিণ আফ্রিকায় একটি মরুভূমির সৃষ্টি হয়েছে, তার নাম কালাহারি মরুভূমি। এইবার লিখলাম যে ক্যালিফোর্নিয়া স্রোত, এটি উত্তর আমেরিকার পশ্চিম পাশে অবস্থিত, সেখানে সোনেরান মরুভূমির সৃষ্টি হয়েছে, এটিও শীতল সমুদ্র স্রোত।
শুষ্ক বায়ুর জন্য বৃষ্টির অভাব লক্ষ্য করা যায়, সেখানে সোনেরান মরুভূমির সৃষ্টি হয়েছে। আবার দক্ষিণ আমেরিকার পশ্চিম পাশ দিয়ে শীতল হাম্বল স্রোত প্রবাহিত হয় বা চিলির স্রোত প্রবাহিত হয়, স্রোতটি শীতল শীতল স্রোতের জন্য চিলিতে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে চারটে মরুভূমির সৃষ্টির উপরে আমরা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার লক্ষ্য করছি। 4 নম্বর আমরা লিখলাম যে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টিতে সমুদ্র স্রোতের একটি প্রভাব লক্ষ্য করা যায়। নিউফাউন্ডল্যান্ডের পাশ দিয়ে দুটো ভিন্ন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়। শীতল লাব্রাডোর স্রোত উত্তর দিক থেকে আসে আর দক্ষিণ দিক থেকে যায় উষ্ণ উপসাগরীয় স্রোত। তাহলে শীতল স্রোতের উপরকার বায়ু হচ্ছে শীতল, উষ্ণ উপসাগরীয় স্রোতের উপরকার বায়ু হচ্ছে উষ্ণ। দুই ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটো বায়ুপুঞ্জ পরস্পরের অভিমুখে অগ্রসর হয়। উত্তর দিক থেকে আসছে শীতল লাব্রাডোর স্রোত, দক্ষিণ দিক থেকে যাচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত নিউফাউন্ডল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে নিউফাউন্ডল্যান্ড, উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত করছে নিউফাউন্ডল্যান্ড। এই দুই ভিন্ন ঘনত্ব বিশিষ্ট সমুদ্র স্রোত যখন পাশাপাশি প্রবাহিত হয় তাদের উপরকার বায়ুর ঘনত্বও আলাদা। এটি শীতল বায়ু, এটি হচ্ছে উষ্ণ বায়ু, এর ঘনত্ব বেশি, এর ঘনত্ব কম। ফলে নিউফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশা লক্ষ্য করা যায় এবং বৃষ্টিপাতও হয়ে থাকে এবং ঝড়ঝঞ্ঝাও হয়ে থাকে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি জাপানের পাশ দিয়ে, যে জাপান 4টে দ্বীপ নিয়ে গঠিত, হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউশু। জাপানের উত্তর পূর্ব পাশ বরাবর উত্তর দিক থেকে আসে কি না উষ্ণ কুরোশীয়, দক্ষিণ দিক থেকে যায় উষ্ণ কুরোশীয় স্রোত। এর উপরকার বায়ু হচ্ছে উষ্ণ। এবং উত্তর দিক থেকে আসে কি না শীতল ওয়াশীয় স্রোত। এটি শীতল হওয়ার জন্য তার উপরকার বায়ু শীতল। এই দুই ভিন্ন ঘনত্ব বিশিষ্ট সমুদ্র স্রোত এবং তার উপরকার বায়ু ফলবশত উষ্ণ বায়ু এবং শীতল বায়ুর জন্য জাপানের পূর্ব উপকূলে সারা বছর আমরা কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা লক্ষ্য করে থাকি। তাহলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টিতে নিউফাউন্ডল্যান্ড এবং জাপানের ক্ষেত্রে দুটো ভিন্ন ধরনের সমুদ্র স্রোতের প্রভাবটা রয়েছে। এইবারে দেখো জলবায়ু পরিবর্তনের প্রভাব, একটিকে বলেছে এল নিনো, আরেকটিকে বলেছে লা নিনা। এই দুটো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রথমে আমরা জেনে নিব যে এল নিনো আমরা দেখো একটা মহাদেশ আঁকছি, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, এটা হচ্ছে মেক্সিকো উপসাগর গিয়ে ক্যালিফোর্নিয়া চলে গেছে। এই যে আমরা পেরু, তারপর যে চিলি, উত্তর দিক থেকে একটি উষ্ণ স্রোত প্রবাহিত হয়। সেই সমুদ্র স্রোতটার নাম হচ্ছে কি না উষ্ণ সমুদ্র স্রোতটার নাম হচ্ছে এল নিনো। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে। এটি 2 থেকে 7 বছর অন্তর এই ঘটনাটা ঘটে থাকে। উত্তর দিক থেকে উষ্ণ সমুদ্র স্রোত যার নাম হচ্ছে এল নিনো আসার ফলে মধ্য আমেরিকার পশ্চিম অংশ, তারপর হচ্ছে চিলি, পেরু, ইকুয়েডর, এই সকল দেশগুলোতে প্রবল বৃষ্টিপাতটা ঘটে থাকে। এখানে আমরা লিখেছি, দেখো এখানে একটা চিলির আটাকামা মরুভূমি। তাহলে এখানে মরুভূমিতে বৃষ্টিপাত কম হওয়ার কথা, কারণ এটা মরুভূমি অঞ্চল, চিলির আটাকামা মরুভূমি। কিন্তু এর পাশ দিয়ে যখন উষ্ণ একটি সমুদ্র স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসে, তার প্রভাবে এই মধ্য আমেরিকার পশ্চিম অংশ, পেরু, চিলি, ইকুয়েডর, এই সকল অঞ্চলে প্রবল বৃষ্টিপাতটা ঘটছে। এমনকি সোনেরান মরুভূমিতেও বৃষ্টিপাতটা, এবং চিলির আটাকামা মরুভূমিতেও বৃষ্টিপাতটা ঘটছে। ঠিক এর অপর দিকে প্রশান্ত মহাসাগরের অপর দিকে অবস্থান করছে অস্ট্রেলিয়া, নিউ গিনি, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রয়েছে, তার মধ্যে ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে। সেই সকল দেশগুলোতে কিন্তু তখন খরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। অর্থাৎ যে বছর এল নিনো নামক সমুদ্র স্রোতটি আসছে প্রশান্ত মহাসাগরের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, সেদিকে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের দেশগুলোতে প্রবল বৃষ্টিপাত ঘটবে এবং পক্ষান্তরে পশ্চিম দিকের দেশ, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, বাংলাদেশ, অস্ট্রেলিয়ার পূর্ব অংশ, নিউ গিনি, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, এই সকল দেশগুলোতে খরার সৃষ্টি হবে। এমনকি ভারতের ক্ষেত্রে গ্রীষ্মকালীন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ব্যাঘাত সৃষ্টি করে থাকে যে বছর এল নিনো প্রবাহিত হয়। আবার যে বছর লা নিনা প্রবাহিত হয়
তখন ঠিক উল্টো ঘটনা ঘটে থাকে। এই সকল দেশগুলোর পাশ দিয়ে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়, ফলে সেই শীতল সমুদ্র স্রোতের প্রবাহের জন্য এই সকল দেশগুলোতে তখন বৃষ্টিপাত ঘটবে না, ফলে খরা মতো পরিস্থিতির সৃষ্টি হবে। তার বিপরীত পাশে যে দেশগুলো বললাম এখনই, সেই দেশগুলোতে কিন্তু প্রবল বৃষ্টিপাত ঘটবে, অর্থাৎ ফিলিপাইন্স, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউগিনি, এই দেশগুলোতে বৃষ্টিপাত ঘটবে। তাহলে এল নিনো বছরে প্রশান্ত মহাসাগরের পূর্ব পাশে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে এবং তখনই পশ্চিম পাশে বৃষ্টিপাতের পরিমাণটা কম হবে। আর লা নিনা যখন প্রবাহিত হবে তখন প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে বৃষ্টিপাত না হয়ে খরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে, তখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে বা প্রায় হবে না। পক্ষান্তরে বিপরীত পাশে বেশি বৃষ্টিপাতটা ঘটবে। এইবারে দেখো আমরা শেষ পয়েন্টে আসছি, সেটি হচ্ছে কি না মগ্ন চড়া সৃষ্টি ও তার বাণিজ্যিক গুরুত্ব। এক্ষেত্রে আমরা জেনে নেব দুটো ভিন্ন সমুদ্র স্রোত যখন প্রবাহিত হয়, সেখানে যেমন আমরা হিমপ্রাচীর অবস্থান করতে লক্ষ্য করেছি, সেখানে আমরা হিমশৈল আসতে লক্ষ্য করেছি, তেমনি মগ্ন চড়া সৃষ্টিতে একটি শীতল সমুদ্র স্রোতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যে উপসাগরীয় স্রোত, এটা হচ্ছে তোমার ফ্লোরিডা, হ্যাঁ, এখানে নিউফাউন্ডল্যান্ড রয়েছে, গ্রিনল্যান্ড থেকে যে শীতল সমুদ্র স্রোতটা আসছে, শীতল লাব্রাডর স্রোত, এই লাব্রাডর স্রোতের সঙ্গে অনেক হিমশৈল ভেসে আসে। হিমশৈলের সঙ্গে স্থলভাগ বিধৌত অনেক জৈব আবর্জনা, অজৈব আবর্জনা, পলি, কাদা প্রভৃতি আসে এবং সমুদ্রের অগভীর অংশে উষ্ণ উপসাগরের সাথে সংস্পর্শে এসে গেলে সেই জৈব এবং অজৈব বস্তুগুলো মূল উপকূল ভাগ থেকে অদূরে জমা হবে এবং নিমজ্জিত চড়ার সৃষ্টি হবে, তাকে বলা হচ্ছে মগ্ন চড়া। এই মগ্ন চড়াগুলোতে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন জন্মায়। সেই প্লাঙ্কটনগুলো খাওয়ার জন্য গভীর সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে মাছ উঠে আসে। এই মগ্ন চড়াগুলোর গভীরতা সাধারণত 200 মিটারের মধ্যে হয়ে থাকে, 180 মিটার থেকে 200 মিটার, ফলে সেখানে সূর্যালোক সহজে প্রবেশ করতে পারে, ফলে সেখানে সামুদ্রিক মৎস্যের প্রধান খাদ্য প্লাঙ্কটন জন্মায়। সুতরাং প্লাঙ্কটন জন্মানোর ক্ষেত্রে শীতল সমুদ্র স্রোত উষ্ণ সমুদ্র স্রোতের সন্ধিস্থল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আবার শীতল স্রোতের সঙ্গে যে সকল হিমশৈলগুলো ভেসে আসে, তার সঙ্গে অনেক জৈব অজৈব বস্তুগুলো উঠে আসে, উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে সেগুলো গলে যায় এবং সেগুলো ধীরে ধীরে জমা হয়ে মগ্ন চড়ার সৃষ্টি হয়। যেমন গ্র্যান্ড ব্যাংক সামুদ্রিক একটি মগ্ন চড়া, এবং সেই মগ্ন চড়াগুলোতে প্রচুর পরিমাণে গভীর সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে মাছ খাওয়ার জন্য, প্লাঙ্কটন খাওয়ার জন্য আসে, এবং এটাই হচ্ছে মগ্ন চড়া সৃষ্টি এবং তার বাণিজ্যিক গুরুত্ব। তাহলে এতক্ষণ আমরা যে জিনিসগুলো জানলাম, 1 মিনিট আমরা দেখে নেব সারাংশরূপে। জলবায়ুর উপরে প্রভাব, জলবায়ুর উপরে কি কি প্রভাব বিস্তার করে না উষ্ণতার উপর প্রভাব, তারপর হচ্ছে বৃষ্টিপাত ও তুষারপাতের সৃষ্টির ক্ষেত্রে প্রভাব, মরুভূমির সৃষ্টিতে প্রভাব, কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টিতে প্রভাব। এটা হচ্ছে জলবায়ুর উপরে প্রভাব সমুদ্র স্রোতের। এবং তারপরে আমরা জানলাম জলবায়ু পরিবর্তনের প্রভাব, একটি হচ্ছে এল নিনো আর একটি হচ্ছে লা নিনা। এটি হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, এটি হচ্ছে শীতল সমুদ্র স্রোত। পূর্ব প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে বৃষ্টি, পশ্চিম উপকূলে খরা। লা নিনা বছরগুলোতে পূর্ব উপকূলে খরা, পশ্চিম উপকূলে প্রবল বৃষ্টি। এটি প্রশান্ত মহাসাগরে 2 থেকে 7 বছর অন্তর অন্তর দেখা যায়। আর লাস্টে আমরা বললাম যে মগ্ন চড়া সৃষ্টি ও তার বাণিজ্যিক গুরুত্ব। এটি ভালো করে তোমরা পড়বে। এরপর আমরা এই একই জিনিসটাকে আমরা ম্যাপে একবার দেখে নেব, কোনটা কি মরুভূমির অবস্থান, ব্রিটিশ যুক্তরাজ্য, নরওয়ের উপকূল। আরেকটি আমরা এখানে একটা জেনে নেব, এখানে একটু ছেড়ে গেছি যে উষ্ণ, এই যে উষ্ণতার উপর প্রভাব, উষ্ণ সমুদ্র স্রোত। উষ্ণ সমুদ্র স্রোতের ক্ষেত্রে একটু জেনে নেব যে যখন নরওয়ের পাশ দিয়ে প্রবাহিত হবে, উচ্চ অক্ষাংশে অবস্থিত নরওয়ে, সেখানে শীতকালীন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার কথা, কিন্তু উষ্ণ সমুদ্র স্রোত যেহেতু সারা বছর ধরে প্রবাহিত হয়, সেই জন্য নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে যে কাজকর্ম, স্বাভাবিক যে কাজকর্ম, জাহাজ চলাচল করা, সেটি কিন্তু চলাচল করে থাকে। এটি একটি উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাব। নরওয়ে এটি উচ্চ অক্ষাংশে অবস্থিত দেশ। বেশ, ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়বে এটা। এরপর আমরা ম্যাপে একটু দেখে নেবো, তাহলে তোমাদের আইডিয়াটা আরো পরিষ্কার হয়ে যাবে এবং এটি ভালো করে তোমরা পড়বে। এটা 5 নম্বরের প্রশ্ন, কিন্তু মনে রাখবে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব। ধন্যবাদ। দেখো, এতক্ষণ যে জিনিসটা আমরা লিখলাম, এবারে আসি আমরা ম্যাপে সেই জিনিসগুলো একবার দেখে নেব। প্রথমে উচ্চ অক্ষাংশে অবস্থিত যে দেশগুলো রয়েছে,
উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত নরওয়ে, ব্রিটিশ যুক্তরাজ্য, এই দেশগুলোর পাশ দিয়ে যখন উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত প্রবাহিত হয়, তখন এই দেশগুলোতে শীতকালীন যা তাপমাত্রা থাকে তার থেকে বেড়ে যায়, তাপমাত্রাটা কিছুটা বেড়ে যায়। এই জন্য নরওয়ে হেমারপেস্ট বন্দর সন্নিহিত অঞ্চলে সারা বছর জাহাজ চলাচল করতে পারে। অপরদিকে নিম্ন অক্ষাংশে অবস্থিত দেশের উপকূলভাগে শীতল লাব্রাডর স্রোত প্রবাহিত হয়, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বাংশ, কানাডার পূর্বাংশ, এই লাব্রাডর উপকূলের পাশ দিয়ে যে শীতল লাব্রাডর স্রোত আসে, এই সকল দেশগুলোর উপকূলের উষ্ণতা কিছুটা হ্রাস পায়। কারণ কি না, নিম্ন অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও এই সকল দেশগুলোর উপকূলের পাশ দিয়ে শীতল লাব্রাডর স্রোত প্রবাহিত হয়। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে পেরু স্রোত, পেরু স্রোত প্রবাহিত হচ্ছে, শীতল ফকল্যান্ড স্রোত প্রবাহিত হচ্ছে এবং বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হচ্ছে। এই সকল দেশগুলোর পাশ দিয়ে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার জন্য এই সকল দেশগুলো ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। এবার আমরা জানবো বৃষ্টিপাত এবং তুষারপাত। দেখো, এই যে নরওয়ের উত্তর পশ্চিম উপকূল ব্রিটিশ যুক্তরাজ্যের পাশ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার জন্য সেই সকল সমুদ্র স্রোতের উপকার বায়ুতে জলীয় বাষ্পের আধিক্য লক্ষ্য করা যায়। এই জলীয় বাষ্পের আধিক্যের জন্য এই সকল দেশগুলোতে বৃষ্টিপাত হতে সাহায্য করে থাকে। সুতরাং বৃষ্টিপাত সৃষ্টিতে এই সকল সমুদ্র স্রোতের একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। অপরদিকে লাব্রাডোর উপকূল, এই যে লাব্রাডোর উপকূল আমরা দেখতে পাচ্ছি নিউফাউন্ডল্যান্ড, এখানে লাব্রাডোর উপকূল রয়েছে, এর পাশ দিয়ে শীতল লাব্রাডোর স্রোত প্রবাহিত হচ্ছে এবং বিপরীত দিক থেকে উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হচ্ছে। এই দুই ভিন্ন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার জন্য এখানে যেমন হিমপ্রাচীরের সৃষ্টি হয়, তেমনি ঝড়ঝঞ্ঝা, কুয়াশা এগুলোর সৃষ্টি হয়ে থাকে এবং শীতল লাব্রাডোর স্রোতের জন্য এখানে তুষারপাত হয়ে থাকে। এবারে মরুভূমির সৃষ্টি, আমরা দেখেছি এখানে কালাহারি মরুভূমির সৃষ্টি, শীতল বেঙ্গলের স্রোতের ভূমিকা। এখানে দেখছি চিলির আটাকামা মরুভূমি, শীতল হাম্বল স্রোতের ভূমিকা। এখানে দেখতে পাচ্ছি সোনেরান মরুভূমি, শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাব। এখানে দেখতে পাচ্ছি ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে শীতল ক্যানারি স্রোত, সাহারা মরুভূমি। তাহলে সাহারা মরুভূমিতে ক্যানারি স্রোত, তারপর এবারে কালাহারি মরুভূমিতে বেঙ্গুয়েলা স্রোত, চিলির আটাকামাতে হাম্বল স্রোত এবং ক্যালিফোর্নিয়ার উপকূলের নিকটে গড়ে ওঠা সোনেরান মরুভূমিতে শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের ভূমিকা রয়েছে। সুতরাং শীতল সমুদ্র স্রোত জন্য বৃষ্টিপাতের অভাবে মরুভূমির সৃষ্টি হয়েছে, মরুভূমির সৃষ্টি। আচ্ছা, এবার আমরা দেখব কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা। আমরা নিউফাউন্ডল্যান্ডের কথা একটু আগে বললাম, এবারে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি জাপান। জাপান 4টে দ্বীপ নিয়ে গঠিত, এটা আমরা সকলে জানি, হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু। জাপানের পূর্ব উপকূল বরাবর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যে সমুদ্র স্রোতটা প্রবাহিত হচ্ছে এর নাম উষ্ণ জাপান স্রোত বা উষ্ণ কুরোশীয় স্রোত। আবার এই উপকূলের পাশ দিয়ে উত্তর দিক থেকে আগত একটি শীতল স্রোত, শীতল ওয়াশীয় স্রোত। এই দুই ভিন্ন ধরনের সমুদ্র স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে। এখানে যেমন আমরা হিমপ্রাচীর দেখতে পাচ্ছি, তেমনি ভাবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, ঝড় ঝঞ্ঝা, কুয়াশার মতো পরিস্থিতির সৃষ্টি হতে লক্ষ্য করছি। এইবারে দেখো আরেকটি জিনিস জেনে নেব যে জলবায়ু পরিবর্তনে সমুদ্র স্রোতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগরে দেখতে পাচ্ছি এল নিনো এবং লা নিনা, যেটা আমরা বলেছিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি মধ্য আমেরিকার ইকুয়েডর, পেরু, এই সকল দেশগুলোর পাশ দিয়ে উত্তর দিক থেকে একটি উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, তার নাম হচ্ছে এল নিনো। এই সমুদ্র স্রোত 2 থেকে 7 বছর অন্তর এর আগমন ঘটে এবং কিছুদিন স্থায়িত্ব থাকে। এই উষ্ণ সমুদ্র স্রোতের জন্য মধ্য আমেরিকা, ইকুয়েডর, পেরু বা এখানে যে মরুভূমির সৃষ্টি হয়েছে আটাকামা মরুভূমি, সেই সকল অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটে। তাহলে যে সকল বৎসরে এল নিনো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নামে উষ্ণ সমুদ্র স্রোত আসে, তার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে এই সকল দেশগুলোর পাশে প্রবল বৃষ্টি হয়ে থাকে। ঠিক এর বিপরীত পাশে যে দেশগুলো রয়েছে, যেমন ধরো এই যে অস্ট্রেলিয়া তোমরা দেখতে পাচ্ছ, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, এটা রয়েছে তোমার পাপুয়া নিউ গিনি, এটা রয়েছে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ সহ বাংলাদেশ, তারপরে হচ্ছে ভারতবর্ষ, দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপপুঞ্জ দেশগুলোতে খরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। তাহলে মনে রাখবে, যে বছর এল নিনো আসবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে বৃষ্টিপাতটা হবে এবং তার বিপরীত পাশে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এবং অস্ট্রেলিয়াতে খরা বা মরুভূমির মতো পরিবেশ সৃষ্টি হবে। আর অপরদিকে আরেকবার যখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে লা নিনা প্রবাহিত হয়, এটি শীতল সমুদ্র স্রোত,
তার প্রভাবে এই সকল দেশগুলোতে তখন বৃষ্টিপাত হবে না, অর্থাৎ খরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। যেমন মধ্য আমেরিকা, ইকুয়েডর, আটাকামা মরুভূমি খরার পরিস্থিতির সৃষ্টি হবে। যে বছরে লা নিনা আসবে ঠিক ওই বছরই আমরা ঠিক এই জায়গাটাতে বিপরীত অবস্থার সৃষ্টি হবে, অর্থাৎ প্রবল বৃষ্টিপাত ঘটবে। অস্ট্রেলিয়া, নিউ গিনি, ভারতবর্ষ এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে প্রভাবিত করে সেই বছর অতিরিক্ত বৃষ্টিপাতটা হয়ে থাকে। তাহলে এইভাবে এল নিনোর আগমন এবং লা নিনার আগমন জলবায়ুর পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মনে রাখবে, এল নিনো উষ্ণ সমুদ্র স্রোত, লা নিনা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। এল নিনো বছরগুলোতে ভারতবর্ষে স্বল্প বৃষ্টিপাত, লা নিনা বছরগুলোতে বেশি বৃষ্টিপাতটা হবে। এটা মনে রাখতে হবে, একটা 1 নম্বরের প্রশ্ন অনেক সময় এসে থাকে। এইবার হচ্ছে মগ্ন চড়া সৃষ্টি এবং তার বাণিজ্যিক গুরুত্ব। আমরা প্রথমেই দেখেছিলাম যে এই লাব্রাডোর উপকূলের পাশ দিয়ে যে শীতল লাব্রাডোর স্রোত প্রবাহিত হয়, যেহেতু এটি সুমেরু মহাসাগর থেকে আসছে, তার সঙ্গে অনেক হিমশৈল ভেসে আসে। হিমশৈলের সঙ্গে অনেক স্থলভাগ বিধৌত জৈব অজৈব বস্তুকণাগুলি আসে এবং উষ্ণ উপসাগরের স্রোতের সংস্পর্শে এসে গেলে সেগুলি গলে যায় এবং সমুদ্রের অগভীর অংশে সেগুলো জমা হয়ে মগ্ন চড়ার সৃষ্টি হয়। সমুদ্রের জলে কিছুটা অংশ ডুবে থাকে সেই চড়াগুলোর, তো এই অংশে সমুদ্র জলের গভীরতা 180 মিটার থেকে 200 মিটার হয়ে থাকে, যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারে। সূর্যালোক প্রবেশ করতে পারে, অনুকূল তাপমাত্রায় প্লাঙ্কটন জন্মায়, যা মাছের প্রধান খাদ্য। সেই খাদ্যগুলো খাওয়ার জন্য গভীর সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক মৎস্যগুলো আসে। ফলে এই অঞ্চলটি গড়ে উঠেছে বাণিজ্যিক মৎস্য চারণ ক্ষেত্র, গ্র্যান্ড ব্যাংক, এরকম একটি নিমজ্জিত মগ্ন চড়া। সুতরাং মগ্ন চড়া সৃষ্টিতে এখানে আমরা শীতল লাভাডোর স্রোতের একটি ভূমিকাটা দেখতে পেলাম। তাহলে নিমজ্জিত শৈলশিরার সৃষ্টিতে, মগ্ন চড়া সৃষ্টিতে এখানে শীতল লাভাডোর স্রোতের ভূমিকা আছে, যেখানে বাণিজ্যিকভাবে মৎস্য চারণ ক্ষেত্র গড়ে ওঠে। এইভাবে আমরা দেখলাম যে সমুদ্র স্রোতের প্রভাব সারা বিশ্বব্যাপী জলবায়ুর উপরে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বাড়িতে গিয়ে ম্যাপে এগুলো দেখবে, পড়বে, ম্যাপ ধরে ধরে পড়বে।